জুলাই সনদ নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তাপ, ঐকমত্য না হলে সংঘাতের শঙ্কা। যে স্বাধীনতার 54 বছরে যা ঘটেনি তাই হয়তো ঘটতে পারে। তার মানে কি, আমরা দেখলাম যে নেপালের বর্ডার দিয়ে ইন্ডিয়ান গাড়ি ঢুকতেছে, এখানেও তাই হইতে পারে। পিআর পদ্ধতিতে ভোট সহ 5 দাবিতে রাজপথে নামছে জামায়াত। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। হঠাৎ করে মাঠে নামাকে ষড়যন্ত্র বলছে বিএনপি। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ভারতের সহযোগিতায় ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের সাক্ষ্য। ক্ষমতা টেকাতে বিএনপিকে ধ্বংসের চেষ্টা। সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙা রণক্ষেত্র, থানা ও নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, বাগেরহাটে হরতাল প্রত্যাহার। ডাকসু নির্বাচনের প্রচারণায় মুখর ক্যাম্পাস, হল সংসদে 38 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, চাকসুতে চলছে মনোনয়নপত্র বিতরণ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবি, বিরোধীদের উপর দমন পীড়নের অভিযোগ। এবং এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের কাল আফগান পরীক্ষা, জিতলেও মেলাতে হবে কঠিন সমীকরণ। আবুধাবিতে রাতে শেষ অনুশীলন। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দিকেই তাকিয়ে আছে জাতীয় ঐকমত্য কমিশন। তা না হলে বিশেষজ্ঞদের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা অনুযায়ী নিজেদের মতামত প্রধান উপদেষ্টার কাছেই পাঠাবে কমিশন। আর এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এসব কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আশঙ্কা আছে রাজনৈতিক সংঘাতের। শাহ আলী জয়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো শর্ত সাপেক্ষে একমত হলেও প্রশ্ন উঠেছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কারা বাস্তবায়ন করবেন, কিভাবে করবেন, সুরাহা হয়নি এসব প্রশ্নের উত্তর। তাই তৃতীয় দফায় আবারও ধারাবাহিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপি চায় এর নিষ্পত্তি হতে হবে আগামী জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জামায়াত ইসলামের দাবি বিশেষ সাংবিধানিক আদেশে এর বাস্তবায়ন। আর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় কিছু রাজনৈতিক দল। বাস্তবায়নের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার মনে হয় এগুলো এত গুরুভার জিনিস, সেগুলো কোনো একটা প্রশাসনিক নির্দেশনা দিয়ে বা যেটাকে বলা হয় যে গণভোটের মাধ্যমে করাটা বোধহয় একটু খুব বাস্তবানুগ হবে না। ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত বৈঠক হবে, আরও আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক কোনো কিছু কিন্তু রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়া যায় না, তারা কিন্তু মতপার্থক্য সত্য শেষ পর্যন্ত গ্রহণ করবে, এইটুকু আমাদের প্রত্যাশা। যখন মানুষের মধ্যে মতপার্থক্য থাকে সমাধান সম্ভব, সরে আসতেই সম্ভব এবং সরে আসার যৌক্তিকতা এখানে ব্যাপক এবং প্রবল। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে কি করবে কমিশন? আমি আশা করছি যে তারা এই যে বিকল্পগুলো আছে এর মধ্যে একটা
সমাধানে পৌঁছতে পারবে, একটা কম্প্রোমাইজে পৌঁছতে পারবে। তা না হলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বিশেষজ্ঞদের মতামত বিবেচনা নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর যে তাদের মতামত তাদের মতামত বিবেচনা নিয়ে আমরা সুপারিশ করব সরকারের কাছে। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদকে কেন্দ্র করে যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে আশঙ্কা আছে নির্বাচন পিছিয়ে যাওয়ার। আমি জানি না এটা আলেরিয়াজ বা এরা কি মনে করতেছে, যে এটা কি ভারতের কোনো অনুপ্রবেশের কথা তারা ভাবছেন কিনা, বা আমেরিকার অন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্সের কথা ভাবছে কিনা। যে কথাটা বললেন এটা অ্যালার্মিং তো, যে স্বাধীনতার 54 বছরে যা ঘটে নাই তাই হয়তো ঘটতে পারে। তার মানে কি আমরা দেখলাম যে নেপালের বর্ডার দিয়ে ইন্ডিয়ান গাড়ি ঢুকতেছে, এখানেও তাই হইতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এমন বাস্তবতায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে উত্তরণের দিকে না হাঁটলে দেশে অস্থিরতা আরো বাড়বে। একমত হয়ে সবাই যাও। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজপথে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে ভোট সহ 5 দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। আর এর অংশ হিসেবে 3 দিনে মহানগর, বিভাগ ও জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 19 জুলাই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করে জামাতে ইসলামী। ওই সমাবেশ ছিল পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে। ওই দিন বিকেল 5:15টার দিকে মঞ্চে উঠেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই বক্তব্য শেষ করেন জামাতের আমির। নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ। এরপর ডাকসু ও জাকসুতে শিবিরের বিপুল জয় উজ্জীবিত করে জামাতকে। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের রাজপথে শক্তি জানান দিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। তবে দাবি 7 দফা থেকে কমে হয়েছে 5 দফায়। বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ, শুক্রবার বিভাগীয় শহরে ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় করবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সোমবার সংবাদ সম্মেলনে জামাতের নেতারা জানান, জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সরকারের কাছে 5 দফা দাবি জানাবে দলটি। দলের নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, আগামী নির্বাচন জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে হতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে ঐক্যের কাছাকাছি ইসলামী দলগুলো বলে মনে করছে ইসলামী আন্দোলন। আর খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আওয়ামী ফেসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। খুনি ফেসিবাদী হাসিনা তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার গণদাবি পূরণের সময়ের দাবি। আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে। একই সময়ে পৃথক সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমিরও জানান, এখনই যুগপত কোনো আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামাত। 10টা পাখি আছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন ঘনিয়ে আসার এই সময়ে রাজপথে কর্মসূচি দেওয়ার কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সামনে নিয়ে আসা সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ। এটা কারো জন্য ভালো ফল আনবে না। দলটির একাধিক নেতার আশঙ্কা, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো দাবি আদায় করতে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হতে পারে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। একটি প্রতিবন্ধী আরেকটি সংগঠনের সাথে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী কল্যাণ সমিতির আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি নাগরিককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। জানান, ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বাড়াতে উদ্যোগ নেবে বিএনপি। বাংলাদেশের সংবিধান পরিষ্কারভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য
অনুষ্ঠানের পর গণমাধ্যমের মুখোমুখি হন আমির খসরু। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ বেশ কয়েকটি দলের আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি। জানান, রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন, কিন্তু এটা তার জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। ডাকসু ও জাকসুতে পরাজিত শক্তির ভোটে একটি দল বিজয়ী হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, রাজনীতির মাঠে এর ফল ভালো হবে না। পরে হেফাজতুল ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরের ব্যক্তিগত সহকারী ক্যান্সার আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদের মধ্যে অনেকেই এখনো সচিবালয়ে বহাল তবিয়তে আছেন। যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। দেশের সংকট সমাধানে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারতের সহযোগিতায় ম্যাট্রিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ, যার অংশ হিসেবে 2008 সালে দিল্লিতে প্রণব মুখার্জির সঙ্গে জেনারেল মঈন আহমেদের বৈঠকে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত হয়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এমন সব তথ্য দিয়েছেন আবার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান, ক্ষমতা পুক্ত করতে সেনাবাহিনীকে দুর্বল করার পাশাপাশি বিএনপিকে ধ্বংসের সব চেষ্টা করে শেখ হাসিনা সরকার। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। সোমবার ৪৬তম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দিতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পুরো সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগের ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের চিত্র। বলেন, আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছিল একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। আদালতকে মাহমুদুর রহমান জানান, শেখ হাসিনা ক্ষমতায় এসেই বুঝতে পারেন সেনাবাহিনীকে দুর্বল করার পাশাপাশি বিএনপিকে ভাঙতে না পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। পরিকল্পনা মাফিক ঘটানো হয় বিডিআর হত্যাকাণ্ড। সেনাবাহিনীকে জড়িয়ে করা হয় একের পর এক বিতর্কিত নির্বাচন। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা। হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে ভারতের বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেন এই সম্পাদক। তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর সহযোগীদের নাম। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। মাহমুদুর রহমান আদালতে বলেন, জুলাই বিপ্লবে তরুণরা জীবন দিয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে। শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রথম শহীদ আবরার ফাহাদকে। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের বাকি সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। মাহমুদুল হাসান, নিউজ 24,
ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও পরিবর্তন হয়নি সমতল ও পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি দৃষ্টিভঙ্গি, এমন অভিযোগ করেছেন বৌদ্ধিক জ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া। তিনি বলছেন, একমাত্র জিয়াউর রহমানের সময়ে গারো সম্প্রদায়ের জন্য সঠিক নিয়মে কিছু কাজ করা হয়েছিল। এরপর আর তাদের পক্ষে শক্ত কোনো নেতৃত্ব তৈরি হয়নি। তার মতে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী যেই শব্দেই ডাকা হোক না কেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন করতে হলে তাদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। বিগত 50 বছরে নানামুখী আগ্রাসন ও সঠিক নেতৃত্বের অভাবে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা উপনীত হয়েছে প্রান্তিকতার শেষ সীমানায়। দেশের নাগরিক হয়েও এখনো অস্তিত্ব সংকটে জীবনযাপন করছেন তারা। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বঞ্চনার শিকার এই জাতিকে নিয়ে এখনো চলছে নানা বিতর্ক। দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পক্ষে শক্ত প্রতিনিধিত্ব তৈরির আহ্বান জানিয়েছেন বৌদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া। বলেন, গারো সম্প্রদায় নিয়ে জিয়াউর রহমান ব্যতীত অন্য কোনো সরকারেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না কখনো। এই যে 54টা নৃগোষ্ঠী প্লাস আমাদের কথা বলার মতো সত্যিকারভাবে কেউ রিপ্রেজেন্ট করে না। তাই আমাদের কাছে বর্তমান যে সরকার যিনি আছেন, উনি সারা বিশ্বের একজন আসলে আইকন, কিন্তু অতীব দুঃখের বিষয়, তাকে যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করার সুযোগ না পায়, তাহলে উনি এতগুলো মানুষের প্রবলেম সলভ করা কোনোদিন সম্ভব না। ইফ ইউ পুট রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এবং আমরা যদি সত্যিকারই রিপ্রেজেন্টেশন যদি পাঠাই, তখন মনে হয় আমরা সবাই ভালো থাকবো। কারণ আপনি যদি দেখেন একটা নৃগোষ্ঠী, যেমন আপনি যদি গারোদের কথা বলেন, তারা টিল নাও তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, তাদের যে ভূমির রাইটস, এগুলো থেকে এখনও তারা তাদের যে শিক্ষা, এখান থেকে পর্যন্ত তারা এখনও বিতাড়িত। কিন্তু আমার মনে হয় না কোনো সরকারের ওনাদের ওইখানে কোনো ভালো দৃষ্টি ছিল, যার কারণে ওনারা দিন দিন ওনাদের সমস্ত রাইট থেকে ওনারা বঞ্চিত হচ্ছে। শহীদ জিয়াউর রহমানের সময় উনি স্পেশালি গারো যে এই সম্প্রদায়, ওনাদেরকে সামনের দিকে নিয়ে আসে এবং উনি প্যাট্রোনাইজ করে। আমরা যদি সত্যিকার আর এই মানুষগুলোকে যদি পিছিয়ে রাখি, স্পেশালি যারা নৃগোষ্ঠী বলি, আমার মনে হয় এই দেশের সার্বিক উন্নতি কোনোদিন সম্ভব না। একজন ব্যবসায়ী হিসেবে দেশের শিল্পপতিদের অবদানও ব্যক্ত করেন তিনি। আমাদের দেশে এই জিডিপির ক্ষেত্রে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট যেটা করে সমস্ত বিজনেস সোসাইটি, বাট এই বিজনেস সোসাইটিগুলা যখন সরকার পরিবর্তন হয় তখন খুব বেশি এফেক্টেড হয়। যদি কেউ অন্যায় করে থাকে, তার অন্যায়ের বিচার হওয়া উচিত, বাট কোনো প্রতিষ্ঠানের নয়। তাই আমি এখন যারা আমাদের দায়িত্বে আছেন এবং সামনে যারা দায়িত্বে যাবেন, সবার প্রতি আমার এতটুকুই রিকোয়েস্ট থাকবে, যাতে সমস্ত সম্প্রদায়কে তাদের রাইট এস্টাবলিশ করার জন্য এই সুযোগগুলো দেওয়া হয়। ব্যবসা, শিক্ষা সহ দেশের সকল খাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করবে নির্বাচনের মাধ্যমে আগামীতে এমন একটি সরকারের প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, তখন কোনো বাধা তাদের দমিয়ে রাখতে পারে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে 12 জনকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্যের শক্তিকে ধারণ করে যুব সমাজ রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবেলা সহ সামাজিক উন্নয়নে নানা ক্ষেত্রেই তরুণ ও যুবরা সক্রিয় অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবার মাধ্যমে অবদান রাখছে।
তাদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কার চালু করেছে। আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না, সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে, নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবীদের দেখে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং দেশ গঠনে আরো নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজধানীতে বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানি। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 5 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 636 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মারা যাওয়া 5 জনের মধ্যে বরিশাল বিভাগে 2 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2 জন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 155-তে। এছাড়া এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38,527 জনে। সহকর্মীদের টাকা লোপাট করে তাদের নেতারা এখন কোটিপতি ঝাড়ুদার। দর্শক বলছে ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী ও তাদের সংগঠনের কথা, যেখানে 16 বছর ধরে বহাল একই পর্ষদ, 4,000-এরও বেশি সদস্য, আর তাদের কাছ থেকে মাসে আদায় হয় প্রায় 8.5 লাখ টাকা। সব মিলিয়ে এই 16 বছরের 16 কোটির বেশি টাকা উধাও। সরকারি ফ্ল্যাট পেতেও দিতে হয়েছে 3 লাখ টাকা করে। সবই গেছে নেতাদের পকেটে। মাসুদ সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি দেখুন আজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের থেকে চাঁদা নেয়ার সময় নগদ টাকা সহ ছাত্র জনতার হাতে আটক হন একজন। বলেন, সমিতির মাসিক চাঁদা আদায় করছেন। স্যার আমাদেরকে মারবেন কেন স্যার? আমরা স্যার সিভার মানুষ না স্যার। হ্যাঁ সেনাবাহিনী বুঝবো। আপনারা স্যার ক্ষমা করে দিবেন। ভোরের আলো ফুটতে তখনও বাকি, অথবা হয়তো ততক্ষণে ঝলমলে সকাল চারদিকে। শহর করতে হবে ঝকঝকে তকতকে, অন্তত যতটুকু পারা যায়। তবে এর পেছনে পড়ে থাকে নুন আনতে পান্তা ফোরানোর চাপা গল্প। কত টাকা পান তারা? নুন পান্তারও চড়ার দামের এই বাজারে সহজ প্রশ্নের উত্তরটা বড় কঠিন লাগে। একটু ঘেটে দেখতে মাঠে নিউজ 24 বেরিয়ে আসে কেঁচু খুঁড়তে বৃষ্টির সাপ বেরিয়ে আসার গল্প। তাদের একটি সমিতি আছে, স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। এই সমিতিতে গত 16 বছর ধরে গেড়ে বসে আছে একই পর্ষদ। সদস্য সংখ্যা 4,200। প্রতি মাসে সমিতিকে চাঁদা দিতে হয় 200 টাকা করে। সে হিসাবে মাসে 8,40,000, বছরে 1,80,000 টাকা, আর 16 বছরে 16,12,80,000 টাকা। মারা গেলে ওইটা 200 টাকা করে আমগো ইউনিয়ন নেয়, 200 টাকা করে। ওই যে মারা গেলে ওইটা থেকে 70,000 টাকা করে মারা গেলে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমরা 200 টাকা করে দিই, অন্য পাই নাই। 200 টাকা করে, আগে 100 টাকা করে নিত। এই কর্মচারীদের জন্য হাজারীবাগে ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। ভবন 5টি, 4টিতে বসবাস শুরু হয়েছে। একটি ভবন এখনো শূন্য, কারণ ফ্ল্যাট পেতে হলে সমিতিকে দিতে হবে 3 লাখ করে টাকা। শুধু এই ভবন থেকেই নেওয়া হয়েছে 48 লাখ টাকা। 3 লাখ টাকা করে আগে নিচ্ছে চাকরি দেওয়ার লেগে, মানে রুম দেওয়ার লেগে। আগে অগ্রিম নিয়ে নিছে, আজকে 5 বছর হয়ে গেছে এই বিল্ডিংটা। কি হলো এত টাকা দিয়ে? আদ্যপান্ত জানতে সংগঠনের টানা 16 বছরের সাধারণ সম্পাদকের মুখোমুখি নিউজ 24। মৃত্যু বাবদ 200 করে টাকা নেওয়া হয় ইউনিয়নের, এবং মৃত্যু যাবত যারা মৃত্যুবরণ করে তাদেরকে প্রতি মাসে আমরা 5 জনকে 70 টাকা করে দিই। তাহলে তো সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক বা কোষাধ্যক্ষের কাছে এর হিসাব থাকার কথা। আমরা একটা ইউনিয়নের চাঁদা উঠাই,
এটা ফাও করতে উঠে লাভ নেই। মোট 5 জন টাকা দিয়ে আর কি এক এক মাসে। কতজনকে আপনারা সহযোগিতা করেছেন? সমাজ কল্যাণ সম্পাদক তো আপনি, আপনার এটা জানার কথা। ওই সভাপতি সেক্রেটারি হারাই দান করে, হারাই দেয়। প্রতি মাসে 5 জন মৃত ব্যক্তির পরিবারকে টাকা দেওয়ার দাবি করলেও 2021 সালের পর 6 জনের বেশি নথি দেখাতে পারেননি কোষাধ্যক্ষ। বাকি টাকার হিসাব কোষাধ্যক্ষ দিতে না পারলেও সংগঠনের কর্মীদের অভিযোগ, এই অর্থ হাফিস করে নেতারা বলেছেন কোটিপতি ঝাড়ুদার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থিতা এবং ব্যালট নম্বর ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারা জানান ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন জানায় ব্যালট নম্বর দেওয়ার মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু হলো। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী। এছাড়া হল সংসদে 29 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করবে। চাকসু নির্বাচন ঘিরে জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণের পর ভোটের হাওয়া বইছে পুরো ক্যাম্পাসে। গত 2 দিনে 97 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম নিয়েছে। এর মধ্যে ভিপি 8 জন, জিএস 3 জন। হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে 70টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এবার নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় সকাল 9:30টায়। উৎসবমুখর পরিবেশে ফর্ম সংগ্রহ করেন হল ও কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্রার্থীরা। দ্বিতীয় দিনে এসে বিচ্ছিন্নভাবে মনোনয়ন ফর্ম নিয়েছেন শাখা ছাত্রদল থেকে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশীরা। মঙ্গলবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে প্যানেল ঘোষণা করার কথা জানিয়েছে সংগঠনটি। এছাড়া অন্যান্য সংগঠনও আগামীকাল প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা। একটি ইলেকশন যাতে হয় এবং শিক্ষার্থীদের মতামতের যাতে বিজয় হয়। অফিসিয়াল নন অফিসিয়াল ছাত্রদলের পক্ষ থেকে আমরা ইন্ডিভিজুয়াল যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন পদে আমরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। প্রায় 3 যুগ পর চাকসু কার্যকর করাকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। আমার টার্গেট হলো আমাদের হলে যে সমস্ত অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধি হিসেবে আমাদের হলে যে সমস্ত এক্সিস্টিং প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করা। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই সেক্টরে এই প্ল্যাটফর্মে এসে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের তাদের অধিকার আদায়ে কাজ করা। আমি যদি নির্বাচিত হই তাহলে এই পদে যেসব কাজ করা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব আমার জায়গা থেকে করার। আগামীকাল মনোনয়ন পিত্রে আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন। প্রায় 14টা হলে এটা তো 350-400 বিয়ার মতো আমাদের ফর্ম যাবে, তো এইটা খুব বেশি তো এখনো যায়নি। আমার ধারণা কালকের মধ্যে এরা সবাই আসবে, তখন একটু হ্রাস হবে, সেই জন্য আমরা একটা প্রস্তুতিও রাখছি। নির্বাচনের মনোনয়ন বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। জমা দেয়া যাবে বুধবার। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশে শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় মোবাইল ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, নন ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অন্য যে কোনো অ্যাকাউন্টে অর্থ লেনদেনের সুযোগ থাকবে। আর এর মাধ্যমে অর্থের অপচয় কমার পাশাপাশি প্রবৃদ্ধি, রাজস্ব ও জননিরাপত্তা বাড়বে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
and of them 88% were digitally processed. আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস সোসাইটি ও কিউআর কোড বাস্তবায়ন সহ নানা বিষয়ে কথা বলেন ব্যাংকাররা। তারা বলেন এই ব্যবস্থার তদারকি বা নিয়ন্ত্রণে প্রয়োজন হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস ব্যবস্থার। অনুষ্ঠানে আন্তঃলেনদেন বাস্তবায়ন করতে পারলে গ্রাহক কি কি সুবিধা পাবেন তা নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাদের বিকাশ, নগদ, আমাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমার পেমেন্টকে সেটেল করে দিতে পারবে। সেই ধরনের এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। তিনি বলেন ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে ক্যাশ ম্যানেজমেন্টে বছরে যে 20,000 কোটি টাকার মতো অপচয় হয় সেটি আর হবে না। একই সাথে বাড়বে প্রবৃদ্ধি, রাজস্ব ও জননিরাপত্তা। আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যেতে ব্যাপকভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক, গেটস ফাউন্ডেশন এবং মোজালো ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের এখানকার আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংকে, সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো। ক্রেডিট কার্ড প্রাপ্তি সহজীকরণে তাগিদ দেন গভর্নর। বলেন মাইক্রো ক্রেডিট অনেক বড় সেক্টর হলেও প্রযুক্তিগত দুর্বলতার কারণে তারা এখন অনেক পিছিয়ে। ক্যাশ সিস্টেম অপারেট করছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। 18 থেকে 20 সেপ্টেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। সোমবার গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। তিনি বলেন এবারের মেলায় 2টি হলে থাকবে 180টি বুথ। দেশি বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এতে অংশ নেবে। দর্শনার্থীরা মেলায় পাবেন নানা ভ্রমণ প্যাকেজ অফার, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং রাফেল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।